স্বাগত ব্যবসায়ী সারাদিনে, সাথে আছি মিট শাহরিয়ার। জানিয়ে রাখছি, ব্যবসায়ী অনুষ্ঠান চলাকালে আপনাদের মতামত ও প্রশ্ন পাঠাতে পারবেন SMS এর মাধ্যমে। আর SMS পাঠাতে হলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BIZO, তারপর একটি স্পেস দিয়ে আপনার নাম আর একটি স্পেস দিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে, যে কোনো মোবাইল অপারেটর থেকে। পুঁজিবাজার নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তবে তার আগে জানিয়ে দেব ইন্ডেক্সগুলোর সর্বশেষ অবস্থান। আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম যে আজকের দিনের শুরু থেকেই পুঁজিবাজারে বেশ ইতিবাচক ট্রেন্ড ছিল এবং এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে DSEX সূচকটি অর্থাৎ সার্বিক সূচকটি 4 পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছে এবং অবস্থান করছে 4717 পয়েন্টে। DS30 ক্ষেত্রে এখন পর্যন্ত 3 পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছে এবং অবস্থান করছে 1818 পয়েন্টে। DSES অর্থাৎ সরিয়া ভিত্তিক যে সূচকটি রয়েছে এটি 0.64 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এবং অবস্থান করছে 1113 পয়েন্টে। আর ঢাকার পুঁজিবাজার এখন পর্যন্ত মোট লেনদেন 359 কোটি টাকা ছাড়িয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটগুলোর মধ্যে এখন পর্যন্ত দর বৃদ্ধি তালিকায় রয়েছে 91টি এবং দর হারানো তালিকায় রয়েছে 128টি। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে এখন পর্যন্ত 82টির দর বৃদ্ধি পেয়েছে এবং দর হারিয়েছে 131টি। আর শুধুমাত্র মিউচুয়াল ফান্ড ইউনিটগুলোর মধ্যে এখন পর্যন্ত 10টির দর বৃদ্ধি পেয়েছে, দর হারিয়েছে 7টি মিউচুয়াল ফান্ডের ইউনিট। এই ছিল ইন্ডেক্সগুলোর সর্বশেষ অবস্থান। আর পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন প্রাইলিং সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম। তার সাথে আলোচনায় ফিরছেন। জনাব জহিরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা যেহেতু পুঁজিবাজার নিয়ে বিশেষ করে আলোচনা করব, পুঁজিবাজারে আজকে এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে ইতিবাচক ধারাতে রয়েছে এবং গতকাল বিশেষ করে আমরা দেখেছি যে ইন্ডেক্সের ক্ষেত্রে এবং টোটাল টার্নওভারের ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। বিশেষ করে 8 মাসের মধ্যে প্রথমবারের মতো 800 কোটি টাকার লেনদেন ছাড়িয়েছে এবং ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে 4700 পয়েন্টের যে ব্যারিয়ারটি ছিল এটিও ক্রস করেছে। আপনি কিভাবে দেখছেন পুরো ব্যাপারটি? ধন্যবাদ শাহরিয়ার আপনাকে। বেসিক্যালি দুইটা বিষয়ে আমরা কথা বলি, একটা হলো আপনার টার্নওভার আর একটা হলো ইন্ডেক্সের ব্যাপারটা। তো টার্নওভার যেটা আমরা জানি, যতটুকু জানি যে আপনার এই 8 মাস পরে কিন্তু আমরা 800 কোটির উপরে লেনদেনটা হয়েছে, যেটা হয়েছিল এবছরই আপনার জানুয়ারি মাসে 30 জানুয়ারিতে হয়েছিল। এটা ব্যারিয়ারটা ক্রস করেছিল, এই লেনদেনের মাইল ফলকটা অতিক্রম 856 কোটি টাকা লেনদেন হয়েছিল সেদিন। ওই লেভেল 800 কোটির উপরে গিয়েছে, সেটা আমরা দেখলাম লাস্ট ডেতে দেখা গেল। আর দ্বিতীয়ত ইন্ডেক্সের কথা যদি আপনি বলেন যে 4700, এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল একটা ব্যারিয়ার। তো সেই ব্যারিয়ারের বাধা যেটা, সেটা বাধাটাকে কিন্তু টপকে গেছে এবং সেটা আমরা দেখছি যে গতকালই টপকেছে। এবং যেটা আপনার ফেব্রুয়ারি মাস সেটা হয়েছিল 4700 এরকম ইন্ডেক্স ছিল, সেটা আবার আমরা দেখলাম যে লাস্ট ডেতে এসে আমরা সেটার ব্যারিয়ারটা ক্রস করেছে এবং এটা মোটামুটিভাবে এখন দেখা যাচ্ছে স্টেবলের পর্যায়ে যাচ্ছে। তো এটা একটা গুড সাইন। এবং মূলত আসলে অনেকগুলো ফ্যাক্টর বা কারণের জন্যই কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেটে বর্তমানের যে একটা ভাইব্রেন্ট পরিবেশ বা মোমেন্টাম সেটা তৈরি হয়েছে। তার মধ্যে আমি যেটা মনে করি যে এখানে ইনভেস্টরদের কনফিডেন্স একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। ইনভেস্টররা মনে করছে যে না, আমাদের ক্যাপিটাল মার্কেট সামনে ভবিষ্যৎ আছে, সেজন্য তারা ভাবছেন যে না, এটা বেটার কিছু হতে পারে, সেই কনফিডেন্সটা ডেভেলপ করেছে। আর সেকেন্ডলি যেটা আপনার আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনার মানি ইনফ্লো, যেটা ক্যাশ ফ্লো আমরা যেটা বলি, ইনফ্লো যেটা, সেই ইনফ্লোটা কিন্তু এখন আমার মনে হয় যে আগের সময়ের তুলনায় অনেক বেটার পজিশনে আছে। এর মূল কারণ হলো আপনার বিভিন্ন ব্যাংকগুলোর FDR রেট। এবং আমি জানি, যতটুকু জানি যে অনেক ব্যাংকের FDR রেট আপনার সিঙ্গেল ডিজিট এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে 9% বা 8% বা তার কাছাকাছি পর্যায়ে আছে। তো যার ফলে অনেক ইনভেস্টর তারা মনে করছেন যে না, এই মার্কেটে বেটার হয়তো আমি রিটার্ন পেতে পারি। আসলে দুইটা জিনিস আমরা জানি, একটা হলো রিস্ক আর একটা রিটার্ন। তো ইনভেস্টররা কিন্তু আমরা যদি বিশেষ করে বিগত 3 মাসে অর্থাৎ রমজান পরবর্তী সময়টা এবং রমজানের মাস এবং এর আগের মাসের সাথে এখনকার যে বিনিয়োগ পরিস্থিতি রয়েছে এটা যদি তুলনা করি, বিশেষ করে রমজান পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত টানা একটা মার্কেটে একটা পজিটিভ ট্রেন্ড এখন পর্যন্ত স্থিতিশীল বলা যায়। সেক্ষেত্রে যদি এই দুইটা সময়ের মধ্যে আমি আপনাকে একটু বিশ্লেষণ করতে বলি যে আসলে বিনিয়োগ পরিস্থিতির ক্ষেত্রে এখন পর্যন্ত কতটুকু উন্নতি দেখতে পাচ্ছি। না, রমজান মাসে তো অবশ্যই আমরা জানি যে এটা এরপর ঈদ চলে আসে। রমজান মাসে অনেকে ধর্মকর্ম নিয়ে বেশি ব্যস্ত থাকে, ওই সময় লেনদেনটা কমই ছিল। বাট তার পরবর্তীতে কিন্তু আমরা পুরো চিত্রটা পাল্টে গেছে এবং আমরা যেটা দেখলাম যে এরপরেই কিন্তু গভর্নমেন্ট থেকে বা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো বা ব্যাংকগুলো তারা কিন্তু তাদের ইন্টারেস্ট রেটটা কমিয়ে দিয়েছে, বিকজ ব্যাংকে প্রচুর লিকুইডিটি আছে, ইনভেস্টমেন্ট কম হচ্ছে, যার ফলে কিন্তু আপনার এখানে ক্যাপিটাল মার্কেটে একটা ভাইব্রেন্সি আমরা দেখতে পাচ্ছি। বিনিয়োগকারী যে আস্থার কথা বলছিলেন, আমি বিশেষ করে এই রমজান পরবর্তী সময় বা বিগত 2 মাস ধরে মার্কেটের এই পজিটিভ ট্রেন্ডের ক্ষেত্রে আপনি বিনিয়োগকারীদের আস্থার কথা বলছিলেন, এই আস্থাটা তৈরি হওয়ার এই যে স্থিতিশীল অবস্থা রয়েছে, তো এটার কি কারণ হতে পারে? এটা তো অবশ্যই আমাদের পলিটিক্যাল সিনারিও কিন্তু একটা ফ্যাক্টর এবং আমাদের দেশ কিন্তু এখন একটা সুন্দর পরিবেশে কিন্তু যাচ্ছে। পলিটিক্যাল যে একটা ইনস্টেবিলিটি, যেটা যে আমরা ভাবছিলাম যে কি হয় না হয়, ঈদের পরে আন্দোলন হবে বা তারপরে কিছু একটা হবে, ওরকম কিছু কিন্তু ইনভেস্টররা দেখতে পায় নাই, যার ফলে কিন্তু একটা কনফিডেন্স তৈরি হয়েছে। আর তার পাশাপাশি একটা যে কোনো একটা ক্যাপিটাল মার্কেট আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার যে কোনো একটা স্টক মার্কেট যখন ভাইব্রেন্ট হয়
হয় ডেফিনেটলি এখানে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ব্যাপারটা কিন্তু আসে, ঠিক আছে? দেখা যায় ডিমান্ড যদি বাড়ে, সাপ্লাই যদি কমে যায়, তখনই কিন্তু আপনার একটা বুলিশ ট্রেন্ড বজায় থাকে এবং তাই কিন্তু চলছে এখন মার্কেটে। আমরা যদি বিশেষ করে এই কয়েক সপ্তাহ জুড়ে পুঁজিবাজারে বিশেষ করে অনেকগুলো সংস্কারও এসেছে, আমরা আইপিও পলিসির ক্ষেত্রে দেখেছি, এবং বিশেষ করে গত সপ্তাহে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে কমিশন সভা হয়েছে তাতে আমরা দেখতে পেয়েছিলাম যে বেশ কিছু নির্দেশনামূলক সিদ্ধান্ত এসেছে, যেটাকে দায়িত্বশীল ভূমিকা বলা যায় যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের। এই যে মার্কেটে যে সংস্কারগুলো হচ্ছে, রিফর্মসগুলো হচ্ছে, এটা মার্কেটে আসলে আস্থা ফিরাতে ভূমিকা রাখছে কিনা? অবশ্যই এটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এই যে আপনার রিফর্ম, এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। রিফর্ম কোনো সময় বন্ধ করা যাবে না, এটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। এবং আমি তো মনে করি যে কয়েকটা জায়গায় আবার ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের জন্য আপনার কয়েকটা সেক্টরে কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল কিছু চেঞ্জ দরকার। হ্যাঁ, যেটাকে আমরা বলতে পারি যে আপনার ইনস্টিটিউশনাল ইনফ্রাস্ট্রাকচারে যদি কোনো পরিবর্তন লাগে সেটা করতে হবে, লিগাল ইনফ্রাস্ট্রাকচারে যদি কোনো পরিবর্তন লাগে সেটা করতে হবে, এবং রেগুলেটরি ইনফ্রাস্ট্রাকচারে যদি কোনো রকম চেঞ্জ করা লাগে সেটাও করতে হবে। এবং এগুলো যদি আমরা ঠিকভাবে সঠিক সময়ে করতে পারি, তাহলে কিন্তু আমাদের মার্কেটটা কিন্তু একটা সাস্টেনেবল মার্কেট হবে এবং মার্কেটটা ডেভেলপ করবে, এবং এটা আমরা চাই। এবং দেখেন আপনি, আমরা যদি ইনস্টিটিউশনাল যদি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, এখানে কিন্তু আমাদের ব্রোকারেজ হাউসগুলোর কথা চলে আসে, ঠিক আছে? তারপর আপনি ইস্যুয়ার যারা মানে কোম্পানি যেগুলো লিস্টেড কোম্পানিজগুলো যারা আছেন তাদের কথা চলে আসে। তারপরে আপনার এখানে আরও অনেকেই কিন্তু চলে আসে যাদের রিফর্ম দরকার, বিশেষ করে অডিট ফার্মগুলো, যেটা নিয়ে আমরা অনেক কথা বলতেছিলাম যে আপনার এখানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট করা উচিত, এবং তার আন্ডারে একটা আপনার রিপোর্টিং কাউন্সিল, এবং এই অডিট ফার্মগুলো কিন্তু একটা আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ক্যাপিটাল মার্কেট যে সমস্ত কোম্পানি লিস্টেড হয়, এবং লিস্টেডের ব্যাপারে এই কোম্পানিটার ভালো না মন্দ না কি হবে, এটা পুরো বিষয়টা কিন্তু তারাই দেখেন, এবং তারপরে কিন্তু আপনার বিষয়টা আসে হলো আপনার ইস্যু ম্যানেজারের কাছে, ইস্যু ম্যানেজার কিন্তু তারপরে দেয় আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে। ইস্যু ম্যানেজারের যেমন দায়িত্ব রয়েছে, এবং আসলে ইস্যু ম্যানেজার এবং অডিট ফার্মগুলো কি তাদের উপস্থাপন করছে, যে ইনফরমেশনগুলো দিচ্ছে, এটা যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে অবজার্ভ, তাদের যে পর্যবেক্ষণ রয়েছে, এই পর্যবেক্ষণটা আপনি কতটুকু যথাযথ মনে করেন? আমরা দেখেছি যে প্রায় এক একটি যে লুপহোলগুলো সৃষ্টি হচ্ছে বা যে ধরনের নির্দেশনামূলক যে সিদ্ধান্তগুলো দিতে হচ্ছে, অনেকে বলছে যে এটা অনেক দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে, অনেক পরে সিকিউরিটি এক্সচেঞ্জ এই ক্ষেত্রে আসলে এখানে দেখেন, এখানে আমাদের আইনের কিছু গ্যাপ আছে, যার ফলে কিন্তু দেখা সবকিছু চাইলে এসএসসি ওইভাবে করতে পারে না, ঠিক আছে? তার যে বর্তমান যে সিস্টেম আছে, সেই সিস্টেমের আওতায় কিন্তু সে বর্তমানে আইপিও গুলোর অনুমোদন দিয়ে যাচ্ছে, এবং তারা কিন্তু সরজমিনে গিয়ে কোনো কোম্পানিকে এরকমভাবে দেখতে তারা পারে না, অথবা একদম রিয়েল চিত্রটা কিন্তু তারা ওইভাবে সরাসরি কিন্তু অ্যানালাইসিস করতে পারে না। এটা তাদের এখন এখানে তারা যদি কোনো রিফর্ম নিয়ে আসে, যে তারা সরজমিনে যে একটা কোম্পানির পুরো সার্বিক পরিস্থিতি দেখবে, ওই কোম্পানি ভিজিট করবে, এবং সেই কোম্পানির কতটুকু অ্যাসেট আছে, তার কি আছে না আছে সবকিছু যদি ওইভাবে দেখে, সেটা একটা ভিন্ন। এটা হয়তো বা কথা চলছে, আমি জানি, এরকম যদি করে এটা আই থিংক নট ব্যাড, পুঁজিবাজারের জন্য ভালো হতে পারে। আমরা যেহেতু পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম, বিভিন্ন আইপিও পলিসির কথাও বলছিলাম, আরো এই ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করবো, তবে তার আগে একটা ছোট বিরতি নিয়ে আসবো, বিরতির পরে এই ব্যাপারে আলোচনা করবো। ধন্যবাদ। পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এই পর্যায়ে ছোট একটা বিরতি নিব, বিরতির পর ফিরে আসবো, সে পর্যন্ত সাথেই থাকুন। স্বাগত আরেকবার ব্যবসাবাদী সারাদিনে। বিরতির আগে পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম প্রাইলিংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলামের সাথে, তার সাথে আবার আলোচনায় ফিরছি। আমরা বিরতি নেওয়ার আগে আমরা আলোচনা করছিলাম বিশেষ করে নতুন যে আইপিও পলিসি রয়েছে সেটার উপরে। বিশেষ করে আপনি যেহেতু সিকিউরিটি হাউসের সাথে জড়িত রয়েছেন, এখানে বলা হচ্ছে যে যারা বাজার সংশ্লিষ্ট রয়েছে, এই আইপিও পলিসির ক্ষেত্রে নতুন যে আসছে, তাতে যারা সিকিউরিটি হাউসগুলোর এখানে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে অনেক ভূমিকা রাখতে পারে তারা। আপনি পুরো ব্যাপারটা যদি একটু বিশ্লেষণ করেন। আসলে দেখেন, এটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে আমি সাধুবাদ জানাই যে ওনারা একটু দেরিতে হলেও জিনিসটা করেছেন, এবং এটা আমাদের অনেক দিনের দাবি ছিল যে কোনো আইপিও সেটার অ্যাপ্লিকেশনস প্রসেসটা এটা ব্রোকারেজ হাউসগুলোই করতে পারে, এবং এর ফলে কিন্তু অনেক হ্যাসেল কমে যায়, যেটা বিনিয়োগকারীদের দিক থেকেও কিন্তু অনেকগুলো হ্যাসেল ছিল। পাশাপাশি আপনার এখানে মার্কেটে যে ফান্ডের যে আটকে থাকার যে ব্যাপারটা, সেটাও কিন্তু মার্কেটে একটা বাজে একটা প্রভাব সৃষ্টি করতো, এবং সেটাও কিন্তু এর মাধ্যমে সলভ হয়ে যাবে। এবং আস্থার ব্যাপারটা যদি আপনি বলেন, সেটা কিন্তু আস্তে আস্তে বা ধীরে ধীরে তৈরি হবে। এবং আমাদেরকে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই যে 28 তারিখ থেকে আপনার যে আইপিওটা আসতেছে, হামিদ ফেব্রিক্স সম্ভবত তার নাম, রাইট, এবং সেটার পাইলট প্রজেক্ট হিসেবে নিয়েছে, এবং এখানে ম্যাক্সিমাম ব্রোকারেজ হাউসগুলোই পার্টিসিপেট করবে।
174টি ঢাকা স্টক ম্যাক্সিমামই এক্সচেঞ্জে আমার মনে হয় যে ম্যাক্সিমাম গুলোই, নট অনলি দিস, তার বাইরে আরো অনেকেই আছে যারা 37টি মার্চেন্ট ব্যাংক আছে, অনেকেই আছে, এবং এটা একটা পাইলট প্রজেক্ট, এবং এই প্রজেক্টের আমার মনে হয় যে সফলভাবে আমরা সম্পন্ন করতে পারবো, এবং তখনই কিন্তু সকল অস্পষ্টতা দূর হয়ে যাবে যে এখানে কোনো রকম হ্যাসেল বা কোনো প্রবলেম হবে কিনা। এখানে আসলে সবগুলো আপনি যেমনটি বলছিলেন যে সবগুলো হাউস এখন পর্যন্ত নেই, 174টি হাউস রয়েছে এবং সাথে রয়েছে 37টি মার্চেন্ট ব্যাংক। সবগুলি হাউস মানে এখন পর্যন্ত কেন এই প্রজেক্টের সাথে ইনভলভ হচ্ছে না? হ্যাঁ, সব হাউজে হয়তো বা কোনো হাউস তারা হয়তো বা ভাবছে যে না, আমাদের হয়তো অত বেশি বিনিয়োগকারী নাই, অল্প সংখ্যক আছে, তো আমরা এই সার্ভিসটা আমাদের ক্ষেত্রে হয়তো বা অত দরকার নাই, আমরা হয়তো বা জিনিসটা অ্যাভেল করতে পারবো না, তারা হয়তো পাইলট প্রজেক্টে যুক্ত হয়নি। তারা, এটা তো পাইলট প্রজেক্ট, তাই না? এটা পরবর্তীতে যখন এটা রেগুলার বেসিসে হয়ে যাবে, তখন তাদের ইনভেস্টরদের কাছ থেকে যখন ডিমান্ড আসবে, তখন তারা কিন্তু এটা আলটিমেট করতে বাধ্য হবে, তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য কিন্তু তারা করবে। তো আমি তো মনে করি যে এটা একটা গুড উদ্যোগ, এবং এর ফলে যেটা হবে যে আপনার বিনিয়োগকারীরা তারা ধরেন যে একটা অ্যাপ্লিকেশন করলো, এবং সেটা কিন্তু একটা প্রেসক্রাইব ফর্ম আছে বাংলাদেশ সিকিউরিটি কমিশনের, সেটা ব্রোকারেজ হাউসগুলোতে থাকবে, এবং সেটা আমাদের যারা বিনিয়োগকারী ভাই যারা আছেন তাদেরকে আমরা এটা সরবরাহ করব, এবং তারা সেটা যদি ফুললি সুন্দর করে ফিল আপ করে আমাদের কিছু জমা দেয়, এবং তার ফান্ড যদি হাউজে তার অ্যাকাউন্টে যদি অ্যাভেলেবল থাকে, তখন আমরা সেটা তার অ্যাপ্লিকেশনসটাকে আমরা অ্যাকসেপ্ট করব। আমরা বাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। পুঁজিবাজারে এই বছর থেকেই পুঁজিবাজার ডিমিউচুয়ালাইজড হয়েছে, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেক বেশি সমালোচনা যেটা ছিল যে আইপিও পলিসি নিয়ে। এই যে ওভারঅল যে চেঞ্জগুলো আসতেছে, রিফর্মসগুলো হচ্ছে, তাতে আমাদের পুঁজিবাজার অর্থাৎ ডিএসসি যদি আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যদি আশা করি, তাহলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে আমাদের এখনো আমরা কতটুকু পিছিয়ে আছি, বা কি কি মার্কেট ডেভেলপমেন্টের জন্য কি কি ভূমিকা রাখে? দেখেন, আমি একটু আগে বলছিলাম যে রিফর্ম চলছে আমাদের, এবং রিফর্ম কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এবং এখানে যারা স্টেক হোল্ডার আছে সবগুলো লেভেলে কিন্তু রিফর্ম হওয়া দরকার। যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাং স্টক এক্সচেঞ্জ, ডিমিউচুয়ালাইজ এক্সচেঞ্জ, এবং আমরা আমাদের ব্যবসা কিভাবে বৃদ্ধি করা যায় সেই নিয়ে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট কিন্তু সজাগ আছে, এবং এ নিয়ে তারা ওয়ার্ক করছে, যে আমাদের শুধু ইকুইটি নির্ভর মার্কেট না হয়ে এখানে আর কি করা যায় তারা কিন্তু কাজ করছে, এবং নিশ্চয়ই সামনে আমরা রেজাল্টও পাবো। তার বাইরে আমরা প্রযুক্তিগতভাবে কিন্তু আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু আমরা নতুন একটা প্ল্যাটফর্ম আনছি, সেটা আমরা আপনারা অতি অল্প এই বছরের শেষ নাগাদ সেটা আপনারা দেখতে পাবেন। এবং এই যে রিফর্মগুলো হচ্ছে বিভিন্ন লেভেলে, বাংলাদেশ সিকিউরিটি কমিশন এটা কিন্তু এখন ইন্টারন্যাশনালি রিকগনাইজড। ঢাকা স্টক এক্সচেঞ্জ আমি বলবো যে ইন্টারন্যাশনালি রিকগনাইজড হয়ে গেছে, যেহেতু আমরা ডিমিউচুয়ালাইজ এক্সচেঞ্জ। বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখনো আমাদের কিছু লুফল রয়েছে, যেটা স্পেশালি আমরা যেটা একটু আগে বলছিলাম যে আমাদের অডিট ফার্মগুলো তাদেরকে কিন্তু একটা জব ভিতরে আওতায় আনা উচিত, এবং সেটা নিয়ে আমরা বলছিলাম যে আমাদের একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট হওয়া উচিত, এবং তার একটা কাউন্সিল হওয়া উচিত, যার ফলে সবাই একটা জব ভিতার আওতায় যদি আসে, তাহলে কিন্তু আমাদের মনে হয় যে এটা সবার জন্য ভালো হবে, এবং আমাদের ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টটা ইজি হবে। ক্যাপিটাল মার্কেটে আসলে এই ধরনের ডেভেলপমেন্ট হলে, আমরা যদি সেক্টর ওয়াইজের কথা চিন্তা করি, সেক্টর ওয়াইজ আমাদের এখন যেসব কোম্পানি রয়েছে, আমরা দেখি যে অনেক সেক্টরে এখন পর্যন্ত মার্কেটে অনেক কোম্পানি থাকলেও আমাদের লিস্টেড কোম্পানি রয়েছে অনেক কম। যদি আমি আবাসন খাতের কথা বলি, এই ধরনের যে খাতগুলো রয়েছে তাতে মার্কেটে অনেক কোম্পানি যদি এখন পর্যন্ত অ্যাকশনে রয়েছে, কিন্তু আমাদের স্টক মার্কেটে লিস্টেড যে কোম্পানি রয়েছে তাদের অনেক সংখ্যা অনেক কম। পুঁজিবাজার এখন যেহেতু একটা পজিটিভ ট্রেন্ড চলছে, একটা স্থিতিশীল পরিস্থিতি চলছে, আপনার কি মনে হয় যে এখন এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া যায় বা তারা আগ্রহী হতে পারে? অবশ্যই। এবং দেখেন, আমাদের বর্তমানে বাংলাদেশ সিকিউরিটি কমিশন কিন্তু তার হাতে কিন্তু অনেক আইপিও জমা হয়ে আছে, এবং তারা কিন্তু মানে চাইলেও কিন্তু এখন সব বেশি আইপিও তারা হয়তো বা দিতে পারছে না, ঠিক আছে, বিকজ মাসে একটা দুইটা আইপিও দিস ইজ এনাফ, ঠিক আছে। তো দেখা যাচ্ছে পাইপলাইনে অনেক আইপিও আছে, এবং আমার তো বিশ্বাস যে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি তাতে কিন্তু অনেক ইস্যুয়ার কিন্তু এই মার্কেট থেকে তারা কিন্তু পুঁজি তুলতে আগ্রহী হবে, বিকজ এই মার্কেট থেকে পুঁজি তোলা তার জন্য বেশ ইজিয়ার, এবং তার জন্য কিন্তু কোনো রকম তাকে কিন্তু ইন্টারেস্ট বেয়ার করতে হবে না। জনাব জহিরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতার জন্য আজকে আলোচনা আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম প্রাইলিংক সিকিউরিটি লিমিটেডের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জহিরুল ইসলামের সাথে। আলোচনায় ছিল এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।